সালাম আলাইকুম। জিদু আহমেদ বলছিলাম মিরর একাডেমি থেকে। আপনাকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এই টপিক থেকে অন্তত দুই একটা কোশ্চেন যে কোনো পরীক্ষায়, অর্থাৎ আপনার একাডেমিক বা এসএসসি পরীক্ষা, সব পরীক্ষায় যে কোনো দুইটা বা তিনটা আপনি এখান থেকে কমন পেয়ে থাকবেন। কিন্তু এই জায়গায় হচ্ছে সবচেয়ে কনফিউজিং একটা পার্ট। আমরা চেষ্টা করেছি যাতে এই কনফিউজিং পার্টগুলা ওভারকাম করে কিভাবে সঠিক আনসারগুলো দেওয়া যায় সেগুলো নিয়ে আমাদের হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়। অর্থাৎ আমরা হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা করব, সেটা বাংলা ভাষার ক্রমবিকাশ, উদ্ভব ও ক্রমবিকাশ, এটার উপরে আমরা এমসিকিউ বা বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। জাস্ট এতটুকু। আমাদের আজকে প্রথমে একটা এমসিকিউ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? ক নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয়, খ নম্বর হচ্ছে সংস্কৃত, গ নম্বর হচ্ছে প্রাকৃত, গ নম্বর হচ্ছে অসমীয়া। আমরা নর্মালি তো অধিকাংশ স্টুডেন্টই আমরা কি ইন্দো, যেখানে এইরকম অপশন দেখি তার মধ্যে যদি ইন্দো ইউরোপীয় থাকে সেটা অ্যান্সার করে থাকি। আসলে কখন ইন্দো ইউরোপীয় হবে, কখন প্রাকৃত হবে, কখন অসমীয়া হবে, এই সম্পর্কে আমাদের কোনো স্বচ্ছ ধারণা নেই। সেই জন্য আমরা যেখানে দেখি ইন্দো ইউরোপীয় সেখানে এইটা দাগায় দিয়ে থাকি। আসলে এটা উচিত না। সেটাই আমরা হচ্ছে আজকে এই কনফিউশনটা দূর করে দিব, যে আসলে এখানে কোনটা হবে অ্যান্সারটা। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? যদি কেউ পারো স্ক্রিনশট দিয়ে রাখো বা এটা কোথাও খাতায় নোট করে রাখো, আমি এখন এটা মুছে দিব। ইন্দো ইউরোপীয় মূলত হচ্ছে একটা ভাষা পরিবারের নাম। যেমন আমাদের আমাদের হচ্ছে বাংলা ভাষা, তারপর হচ্ছে ইংরেজি ভাষা, তারপর হিন্দি, তো উর্দু, এগুলা যে ব্যাকরণগুলা মোটামুটি কাছাকাছি। এই কাছাকাছি তোমার ভাষা নিয়ে একটা ভাষা পরিবার তৈরি হয়। এরকম আরো অনেকগুলা ভাষা নিয়ে একটা ভাষা পরিবার থেকে আসে, যেরকম আমার ফ্যামিলি থেকে, আমার বাবা থেকে আমরা আসছি। আর এইসব ভাষার একটা পরিবার আছে, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। অর্থাৎ এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, ভাষা পরিবার থেকে এই সব ভাষা আসছে। এগুলোকে একটা ক্যাটাগরি করছে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে তোমার এই ব্যাকরণগত মোটামুটি কাছাকাছি একই রকম, এই জন্য। এখন ইন্দো ইউরোপীয় দুটি শাখা, ইন্দো ইউরোপের দুটি শাখা, একটা হচ্ছে শতম, একটা হচ্ছে কেন্তম। ইন্দো ইউরোপের দুটি শাখা, এটা নোট করে রাখো, ইন্দো পরীক্ষা আসতে পারে। ইন্দো ইউরোপের কয়টি শাখা? অ্যান্সার হবে ইন্দো ইউরোপের দুটি শাখা, একটা হচ্ছে শতম, একটা হচ্ছে কেন্তম। আমাদের বাংলা ভাষাতে আসে শতম থেকে, কেন্তম থেকে আসে না, সেই জন্য এটা আমাদের মাথায় নেওয়া দরকার নাই। আমাদের বাংলাদেশে যে তিনজন ভাষাবিদ আছে, তার মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একজন হচ্ছে সুকুমার সেন, আরেকজন হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখন আমাদের বইয়ের ভিতরে মোটামুটি দুজনের নাম বেশি আসছে, একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর হচ্ছে ডক্টর সুনীতি কুমার। তাহলে তোমার মানে প্রশ্ন আসতে পারে, কেন সুকুমার সেনের কথা আসে নাই? এর কারণ হচ্ছে সুকুমার সেন আর হচ্ছে সুনীতি কুমারের মতবাদগুলো মোটামুটি সেম, ধরো প্রায় একই রকমের। এই জন্য সুকুমারকে বাদ দিয়ে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথাগুলো আমাদের বই পুস্তকে পাওয়া যাচ্ছে। এখন আমাদের আজকে টপিক হচ্ছে উদ্ভব ও ক্রমবিকাশ। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে কোন ভাষা থেকে, কোন শাখা থেকে আমাদের বাংলা ভাষা আসছে, এটা আমরা প্রথমে দেখব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলা ভাষার জন্ম হয়েছে 650 খ্রিস্টাব্দে। 650 খ্রিস্টাব্দে আর কত শতকে? শতম শতকে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হয়েছে 650 খ্রিস্টাব্দে। যদি পরীক্ষা আসে কত খ্রিস্টাব্দে, অ্যান্সারটা হবে 650 খ্রিস্টাব্দে। আর কত শতকে? সপ্তম শতকে। এগুলো থেকেও এমসিকিউ আসে। এখন আমাদের বই পুস্তক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র গাইড বা বইতে একটা ছক দেওয়া আছে তোমার, বিভিন্ন কোন শাখা থেকে কোনটা আসে, মানে একটা ক্রমবিকাশ দেওয়া আছে। এগুলা দেখে অনেকে বুঝতে পারে না বা অনেকে এটা মনে রাখতে পারে না, অনেকে মানে অনেক কনফিউশনে পড়ে যাচ্ছে যে আসলে কোনটা থেকে কোন ভাষা আসছে বুঝতে পারে না। কিন্তু আমি তোমাদের একটা ছন্দ বলবো বা লিখে দিব, এটার মাধ্যমে তোমরা খুব সহজে বুঝতে পারবা যে বাংলা ভাষাটা ডক্টর শহীদুল্লাহর মতে আসলে কোন শাখা থেকে আসছে। আসলে এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, মানে এটা যদি মনে রাখতে পারো তাহলে মোটামুটি বাংলা ভাষা কোন ভাষা থেকে আসছে বা কোথা থেকে জন্ম হয়েছে সেটা উত্তরগুলা খুব সহজে আনসার করতে পারবা। আমি প্রথমে বলেছিলাম যে ইন্দো ইউরোপীয় দুইটা শাখা, একটা হচ্ছে শতম, একটা হচ্ছে কেন্তম। আমাদের বাংলা ভাষাটা শতম থেকে আসছে, কেন্তম থেকে আসে নাই। এই ইস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইন্দো ইউরোপীয়।
আর ইন্দো ইউরোপের দুইটা শাখা, একটা শতম একটা কেন্তম, একটা শতম একটা কেন্তম। এই তালব্য শতে শতম, অর্থাৎ ইউরোপীয় থেকে আসছে শতম, তারপর সরায়া, এটা দিয়ে হচ্ছে আর্য ভাষা, এটা হচ্ছে আর্য ভাষা। তাহলে ইন্দো ইউরোপীয় শতম, তারপর থেকে তারপর আর্য ভাষা, তারপর ভারতীয় আর্য ভাষা, তারপর আছে বৈদিক, মানে বৌদির কথাই প্রাকৃত সত্য, ইস আভা বৌদির কথায় প্রাকৃত সত্য, গৌরী নব্যবঙ্গকে অসম বাংলা শেখায়। আর বৌদি হচ্ছে বৈদিক ভাষা, বৈদিক ভাষা, কথাই হচ্ছে কথ্য ভাষা। প্রাকৃত, এটা প্রাকৃত হচ্ছে প্রাকৃত ভাষা, প্রাকৃত দুইটা শাখা, প্রাকৃত ভাষা, প্রাকৃত দুইটা শাখা, একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, একটা হচ্ছে মাগধী প্রাকৃত। প্রাকৃতর দুইটা শাখা, একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত আর একটা হচ্ছে মাগধী প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা জন্ম হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। এই যে গৌড়ী দেয়া গৌড়ীয় প্রাকৃত, নব্য দিয়া কি হচ্ছে নব্য ভারতীয় ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা, বঙ্গ হচ্ছে বঙ্গকামরূপী, অসম হচ্ছে অসমিয়া, তারপর হচ্ছে যে বাংলা, এটা থেকে আমাদের এই বাংলা, আজকের এই বাংলা ভাষা। অর্থাৎ ক্রমবিকাশটা কিভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, প্রথমে হচ্ছে ইন্দো ইউরোপীয়, তার দুইটা শাখা, একটা হচ্ছে শতম, একটা হচ্ছে কেন্তম। আমাদের বাংলা ভাষা কেন্তম থেকে আসে না, শতম থেকে আসছে, সেটা হচ্ছে শতম। ইন্দো ইউরোপীয় থেকে শতম, তারপর আর্য ভাষা, তারপর ভারতীয় আর্য ভাষা, তারপর হচ্ছে বৈদিক ভাষা, সেটা থেকে আসছে কথ্য ভাষা, তারপর আসছে প্রাকৃত ভাষা। প্রাকৃত দুইটা শাখা, একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, একটা হচ্ছে মাগধী প্রাকৃত। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা আসছে গৌড়ীয় প্রাকৃত থেকে, নব্য দেয়া হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা, বঙ্গ দেয়া বঙ্গ কামরূপী, অসমিয়া, অসম অর্থ হচ্ছে অসমিয়া, এই অসমিয়া থেকে হচ্ছে আমাদের আজকের এই বাংলা ভাষা। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভূমিকা। তাহলে তোমরা যে এর আগে যে তোমরা যে স্ক্রিনশট দিয়ে রাখছিলা, সেটার অ্যান্সারটা কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে ইন্দো ইউরোপীয় হবে না। বাংলার কাছাকাছি কে ছিল, বাংলার কাছাকাছি অসমিয়া যদি থাকে অসমিয়া হবে, যদি এটা না থাকে অপশনে, যদি এটা যদি না থাকে অপশনে, যদি এটা থাকে বাংলার কাছাকাছি হচ্ছে এটা, তাহলে বঙ্গকামরূপী, যেটা বাংলার কাছাকাছি সেটা হবে অ্যান্সার। যদি বঙ্গকামরূপীও থাকলো না, নব্য থাকলো, নব্য ভারতীয়, তো অ্যান্সারটা সেটা হবে। অর্থাৎ দেখতে হবে অপশনের মধ্যে যে বাংলার কাছাকাছি কোনটা ছিল, বাংলার কাছাকাছি যেটা ছিল, যেটা কাছের আত্মীয়, সেটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে কখন ইন্দো ইউরোপীয় হবে আর কখন অন্যান্য অপশন হবে। দেখো তোমাদের সুবিধার জন্য আমি আবার প্রশ্নটা লিখলাম। প্রশ্নটা ছিল এরকম যে ভিডিও শুরুতেই প্রশ্ন দিয়েছিলাম না, সেটাই যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। অপশনে ছিল ইন্দো ইউরোপীয়, সংস্কৃত, প্রাকৃত, অসমিয়া। আমি বলছিলাম অনেকে ম্যাক্সিমাম প্রায় 99% ইন্দো ইউরোপীয়, বুঝুক না বুঝুক এটা অ্যান্সার করে, কিন্তু আসলে এটা কি এখন হবে কিনা আমরা কি সেটা পরীক্ষা করবো। আমি বলছিলাম বাংলা ভাষার কাছাকাছি যে থাকবে, কাছাকাছি যে থাকবে সেটা হবে অ্যান্সার। এখন দেখো বাংলা ভাষার কাছাকাছি অসমিয়া আছে, যদি অপশনে অসমিয়া থাকে বা অন্যান্য কোনো কিছু থাকে সেক্ষেত্রে কাছাকাছি সেটা অ্যান্সার। এখানে দেখো অসমিয়া, অসম মানে এই যে অসমিয়া, অ্যান্সার এখানে অসমিয়া। এখন তো ধরো অসমিয়া না দিয়ে থাকলো হচ্ছে তোমার নব্য ভারতীয়, অ্যান্সারটা হলো ধরো ইন্দো ইউরোপীয়, সংস্কৃত, প্রাকৃত, নব্য ভারতীয়। এখন অ্যান্সারটা কোনটা হবে, বাংলা ভাষা কাছাকাছি কোনটা, অসমিয়া, তারপর বঙ্গ কামরূপী, তারপর হচ্ছে নব্য ভারতীয়। অতএব এখানে নব্য ভারতীয়র আগে আর কোনো অপশনে নেই, সেখানে এটা হবে অ্যান্সার। এখন নব্য ভারতীয় থাকতে পারে, এখানে থাকতে পারে বঙ্গ কামরূপী, এখানে থাকতে পারে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী। তাহলে অপশনে আছে ইন্দো ইউরোপীয়, সংস্কৃত, বঙ্গ কামরূপী, নব্য ভারতীয়। এখন বলো কোনটা হবে, যে বাংলার কাছাকাছি অপশনের মধ্যে কোনটা আছে। নিশ্চয়ই এটা আছে, বাংলার আগে ছিল অসমিয়া, তার বঙ্গ কামরূপী, এই যে বঙ্গ কামরূপী, তারপরে হচ্ছে নব্য ভারতীয়। এখন অ্যান্সারটা হবে যেটা। অর্থাৎ তোমাদের এই ছন্দটা যদি মনে রাখতে পারো, এইখান থেকে যেভাবে প্রশ্ন আসে, আর এখান থেকে দুই একটা প্রশ্ন থাকবেই, এখান থেকে অবশ্যই দুই একটা প্রশ্ন থাকবে। আর এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। এখন আমরা দেখবো হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আসলে ক্রমবিকাশটা কিভাবে হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বাংলা ভাষার ক্রমবিকাশ বা কত খ্রিস্টাব্দে বা কত শতকে উদ্ভব হয়েছে সেটা নিয়ে। যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হচ্ছে 950 খ্রিস্টাব্দ, অর্থাৎ দশম শতকে। এর পরীক্ষা আজ যদি আসে তাহলে কত বলবা, যে পরীক্ষা আসতে পারে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম কত খ্রিস্টাব্দে, 950, কত শতকে, দশম শতকে। এখন এর আগে আমরা দেখছিলাম যে একটা ক্রমবিকাশ কার মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে ক্রমবিকাশটা আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, এই দুইটা মতের মধ্যে এই পর্যন্ত ঠিক ছিল, শুধু চেঞ্জটা হয়েছে পরের লাইন থেকে চেঞ্জটা হয়েছে।
যে শুরুটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, তোমার শত আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা, বৈদিক ভাষা, কথ্য ভাষা, প্রাকৃত ভাষা, এই পর্যন্ত ঠিক আছে। ডক্টর সুনীতি কুমার আচার্য শহীদুল্লাহর মতে এতটুকু ঠিক ছিল, কিন্তু চেঞ্জটা হচ্ছে এখানে। এখানে হচ্ছে দুজনের দুই মত। এখানে আমরা জানি প্রাকৃত দুই ধরনের, একটা হচ্ছে গৌরী, একটা হচ্ছে মাগধী। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা আসছে হচ্ছে গৌরী প্রাকৃত থেকে, আর ওনার মতে হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। এই হচ্ছে ডিফারেন্সটা। তাহলে বাকি এখানে সবগুলো ঠিক আছে, শুধু এখানে চেঞ্জটা হবে যে প্রাকৃতর পরে হচ্ছে মাগধী প্রাকৃত, আর শহীদুল্লাহর মতে হচ্ছে গৌরী প্রাকৃত। তো মাগধী প্রাকৃত, তারপর হচ্ছে পূর্বে মাগধী পূর্বে অপুকে বাংলা শেখায়। এটা হচ্ছে সংক্ষিপ্ত। যদি বিস্তারিত বলি তাহলে পূর্বে হচ্ছে পূর্ব ভারতীয় আর্য ভাষা হচ্ছে প্রাকৃত থেকে মাগধী প্রাকৃত, তারপর হচ্ছে পূর্ব ভারতীয় আর্য ভাষা। আর এটা থেকে আসছে অপুকে অপুকে দিয়ে বোঝাচ্ছে হলো অপভ্রংশ। অপভ্রংশ, এই অপভ্রংশ থেকে হচ্ছে বাংলা ভাষার জন্ম। অর্থাৎ এখানে বাকিগুলো সব ঠিক আছে, চেঞ্জটা হবে এখানে মাগধী থেকে পূর্ব ভারতীয় আর্য ভাষা, অপভ্রংশ, তারপর হচ্ছে বাংলা ভাষায়। এখন যদি এখান থেকে যদি আমরা নৈবিত্তিক সলভ করি, সেক্ষেত্রে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? অপশনে ইন্দো ইউরোপীয়, প্রাকৃত, অপভ্রংশ, পূর্ব ভারতীয় আর্য ভাষা। আমি কি বলছিলাম এর আগে, যদি বাংলা ভাষার কাছাকাছি কেউ থাকে সেটা হবে উত্তর। বাংলা ভাষার কাছাকাছি কি আছে? অপু মানে অপভ্রংশ, এখানে অপভ্রংশ হচ্ছে এখানে, তাই এটা হবে অ্যান্সার। যদি অপভ্রংশ না থাকে, বললো মাগধী প্রাকৃত বা যেটাই বলুক, বললো বৈদিক ভাষা। এখন অ্যান্সার কোনটা হবে? বাংলা কাছাকাছি কোনটা? অপভ্রংশ, কিন্তু অপশনে কোনো অপভ্রংশ নেই। তারপর কাছাকাছি কোনটা? পূর্বে, অর্থাৎ পূর্ব ভারতীয় আর্য ভাষা। এখানে পূর্ব ভারতীয় আর্য ভাষা, এটা হবে অ্যান্সার। অর্থাৎ বাংলার কাছাকাছি যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা তো ডক্টর সুনীতি কুমারের মতে, আর একটা ছিল শহীদুল্লাহর মতে, যদি দুইটা মিক্স আপ আসে তাহলে কোনটা হবে? তোরা এর আগেরটা যদি এরকম থাকতো গৌরীয় প্রাকৃত, যেটা হচ্ছে শহীদুল্লাহর মতে, এটা হচ্ছে সুনীতি কুমার মতে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই হবে সুনীতি কুমারের মতে। এই যদি এভাবে থাকে তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেটা বলছে সেটাই হবে। তখন সেটা এখানে আবার গৌরীয় প্রাকৃত, আবার কি সেখানে গৌরীয় প্রাকৃত, অর্থাৎ শহীদুল্লাহর মতে সেটা এখানে হবে না, সেটা মানে প্রাধান্যটা কম পাবে। যদি দুইটাই থাকে, শহীদুল্লাহর মতও থাকে, যদি ডক্টর সুনীতি কুমার মতো দুইটাই যদি থাকে অপশনে, সেক্ষেত্রে সুনীতি কুমারটাই প্রাধান্যটা বেশি পাবে। এটা অবশ্যই খেয়াল করবে। এরকম মিক্স আপ অনেক প্রশ্নই কি আচ্ছা, সবসময় তোমাদের পরীক্ষক যারা থাকবে কনফিউজ করার চেষ্টা করবে যে কিভাবে কনফিউজ করা যায়। কিন্তু ইনশাল্লাহ আমাদের এই মিরর একাডেমি অনলাইন ক্লাসগুলো এমনভাবে সাজানো হয় যাতে প্রত্যেকটা টপিক বাই টপিক পড়ানো হয়, যেখানে কনফিউজিং পার্টগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়, যে এখানে কনফিউজিং হতে পারে। এই সব টপিকের উপর আমরা প্রতিনিয়ত ভিডিও আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে দিয়ে থাকি, তোমরা সেখানে ফলো করতে পারো। সেখান থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমরা এখান থেকে যে বাংলা দ্বিতীয় পত্র এই অধ্যায় থেকে কিছু নবীর আমাদের গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যদি পারো যে সমাধান করার চেষ্টা করো। যদি সেক্ষেত্রে যদি তোমরা কোনো ব্যর্থ হও, আমরা তখন আবার সমাধান ক্লাস বা সলভ ক্লাস নিব। আর তোমরা আমাদের যে গ্রুপটাকে বেশি বেশি করার শেয়ার করার চেষ্টা করো, যাতে তোমার হাত ধরে অন্য কেউ যাতে শিখতে পারে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষা, মানে শুধু একজন শিখাবো না, আমরা চাচ্ছি যে যারা আমাদের এই গ্রুপের সাথে, আমাদের ফেসবুক বা ইউটিউবের সাথে যুক্ত হবে, তারা যেন সবসময় নতুন কিছু শিখতে পারে, যেটা তাদের একাডেমিক হোক আর বাস্তব জীবনে হোক, সেটা যেন কাজে লাগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। এতটুকু, নেক্সট কোনো একটা ক্লাসে আবার তোমাদেরকে স্বাগতম। সালাম আলাইকুম।